This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় প্রকাশ্যে মুখ খোলায় মুখ্যমন্ত্রী মর্মাহত, তাই ক্ষমা প্রার্থী মদন মিত্র। একের পর এক বিস্ফোরক মন্তব্যের পর হঠাৎ ইউটার্ন কামারহাটির তৃণমূল বিধায়কের। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দেওয়া চিঠিতে লিখেছেন, সাম্প্রতিককালে তার ব্যক্তিগত ও অনিচ্ছাকৃত মন্তব্যের জেরে দল ক্ষতিগ্রস্ত। আমি কথা বলবো আমাদের রিপোর্টার সৌরভ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, কেন হঠাৎ করে তাকে এই চিঠি লিখতে হলো? তাহলে কি কোনো রকম কোনো রিয়াকশন এলো? একেবারে এই প্রশ্নটাই তো সব থেকে বড় প্রশ্ন, যে উনি দুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, টাকা নিয়ে পদ দেওয়ার ব্যাপারে। আজকে তিনি ব্যাখ্যা করলে আইপ্যাককেও আক্রমণ করেন। এরপরই সন্ধ্যেবেলা যেটা দেখা যায় যে তিনি একটি চিঠি লিখেছেন সুব্রত বক্সিকে, যেখানে তিনি নিঃশর্ত ক্ষমা চাইছেন। এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণত বা শোকজ করলে পরে বা সাসপেন্ড করার মতো অবস্থা তৈরি হলে পরে লোকে চিঠি দিয়ে তার উত্তর দেন, কিন্তু মদন মিত্রের ক্ষেত্রে শোকজ বা সাসপেন্ডের মতো কোনো কড়া পদক্ষেপ কি দল নিচ্ছে, এরকম কোনো বিবৃতি কিন্তু দলের তরফে সামনে আসেনি। তার আগেই কিন্তু মদন মিত্র চিঠি দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন এবং তার বক্তব্যে পার্টি ক্ষতিগ্রস্ত, মমতা বন্দ্যোপাধ্যায় মর্মাহত, এই দুটি কথা তার লিখিত চিঠিতেই রয়েছে। অর্থাৎ তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারে দল, সেটা আজ করেই কি চিঠি লিখলেন মদন মিত্র। কিন্তু এই যে সৌরভ, তুমি প্লিজ একটু সঙ্গে থাকো, কারণ আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাইবো এই মুহূর্তে আমরা মদন মিত্রের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি ফোনটি ধরেন এবং ফোন ধরার সঙ্গে সঙ্গেই বলে দেন, আমি এই বিষয়ে কিছু বলবো না, আমার চিঠি সব উত্তর। কোন রকম কথা বলতে রাজি হননি এবং মদন মিত্র পরিষ্কার করে টিভি9 বাংলাকে জানালেন, আমার চিঠি সব উত্তর। অর্থাৎ তার হাতে লেখা যে চিঠি এই মুহূর্তে আপনারা টিভি9 বাংলায় দেখতে পাচ্ছেন, কারণ আমরা এর আগে মদন মিত্রের একের পর এক বক্তব্য শুনেছি যা এক কথায় বিস্ফোরক। অবশ্যই আপনাদেরকে সেই বক্তব্য শোনাতেই হচ্ছে, কারণ যে বক্তব্যগুলো নিয়ে আজ এই চিঠি যা উত্তর মদন মিত্রকে দিতে হলো, সেটা কেন দিতে হলো সেটা শুনবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলেছিলেন চলুন আরো একবার শোনা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই আমরা জিতব, আর উনি থাকবেন, উনি আবার মুখ্যমন্ত্রী হবেন। আজকে কিন্তু ততটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না মদন মিত্র। না, তার কারণ অভিষেক ছোট, তো মমতা অনেক বড়। মমতা একটা বাংলা ব্যাপী, ভারত ব্যাপী একটা চেয়ার, একটা মুখ। সেখানে অভিষেক ডায়মন্ড হারবারে অনেক ভোটে জিতেছে, কংগ্রাচুলেশন। শুধু তাই, রাজ্যবাড়ি তার একের পর এক সফর, রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের আগে তার অভিযান, ব্যাকড বাই তৃণমূল কংগ্রেস, backed by Trinamool Congress. আরো একবার আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলতে চাইবো, সৌরভ গুহ রয়েছেন। সৌরভ, এর আগে যদি আমরা ফিরে যাই বেশ কিছু নেতার বা মন্ত্রীর বক্তব্যের দিকে, যারা হয়তো কখনো বিস্ফোরক হয়েছেন, তাদের কাছে চিঠি এসেছে, চিঠির পাল্টা উত্তর গেছে। আচ্ছা, মদন মিত্র কি কিছু আঁচ করতে পেরেছেন? মানে চিঠি এলো বলে তার আগেই তিনি উত্তর দিয়ে দিলেন। দেখো, এইখানে একটা গ্যাপ রয়েছে। পার্টির তরফ থেকেও কোনো কমিউনিকেশন নেই, মদন মিত্রের তরফ থেকেও কোনো কমিউনিকেশন করা হয়নি। যে পার্টি নিশ্চিতভাবে তিনি কিছু তো আঁচ করেছেন, তা না হলে হঠাৎ করে তারই তো দেওয়া ইন্টারভিউ, তাকে তো কেউ জোর করে বলেনি। তিনি তো স্বতঃপ্রণোদিত ভাবে এই কথাগুলি বলেছেন, আইপ্যাককে আক্রমণ করেছেন এবং অভিষেক সম্পর্কেও তার বার্তা রেখেছেন ইত্যাদি, যা তার আগের বার্তার চেয়ে আলাদা। তারপরই সন্ধ্যাবেলা ক্ষমা প্রার্থনা করে তিনি চিঠি লিখলেন। একেবারে একদমই। একটু সঙ্গে থাকো সৌরভ, কারণ বিরোধীরা কি ভাবছেন সেটার জানার প্রয়োজনীয়তা রয়েছে। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন। আচ্ছা, মদন মিত্রের এই ক্ষমা প্রার্থনা, এই চিঠি নিয়ে আপনি কি ভাবছেন? দেখুন, এই রাত্রিবেলায় মদন মিত্র কি বলেছেন সেটা কাল সকালবেলায় আবার কি বলবেন জানিয়ে নানা দুবিধা থাকতে পারে। তবে তৃণমূল তো দল নয়, তৃণমূল একটা সার্কাস, তো সার্কাসের তো জিনিস চলতেই পারে। তো এটার মধ্যে আপনারা অস্বাভাবিকতা কি দেখছেন? এটা খুবই স্বাভাবিক ঘটনা আছে। প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কে কিভাবে চলবে, কখন কে কিভাবে থাকবে, তো এটা বলা মুশকিল আছে। তবে ভাবের ঘোরে হোক, আমার মদন মিত্র সত্যি কথা বলে দিয়েছেন যে তৃণমূলে টাকা দিয়ে পদ পেতে হয়, তৃণমূলে দুর্নীতি আছে, তৃণমূলে মন্ত্রী হলে টাকা দিতে হয়, আসল কথাগুলি বলে দিয়েছেন।
তার ফলে এরপরে ক্ষমা চাওয়া আর না চাওয়ার মধ্যে কোনো কিছু থাকলো না, তার জন্য তার সত্যি কথাটা মিথ্যা হয়ে গেল না। উনি হাজারো ক্ষমা চাইতে পারেন, তার ফলে তার মুখ দিয়ে বেরিয়ে যাওয়া সত্যি কথাগুলো তার মিথ্যা হয়ে গেল না। ধন্যবাদ আপনাকে। জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন, কিন্তু একটা বক্তব্য আপনাদেরকে শোনালাম যে বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু একটা নয় একাধিক বক্তব্য রয়েছে। আইপ্যাক, যে আইপ্যাক কালি ছিটিয়েছে বলে মন্তব্য করেছেন এবং তার জল যে অনেক দূর গড়িয়েছে সেটা বোঝা যাচ্ছে। চলুন আর একবার শোনা যাক সেই বক্তব্য। তৃণমূলের বহু পুরনো ছেলে, যারা তৃণমূলের মানে গোদা গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে তারা পদ পাওয়ার জন্য। আমি একটা, এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ নেই। ঠিক, আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হয়েছে। প্যাকওয়ালাদের এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। মালগোটাও প্যাক আপ মানে মাল তোলো, ব্যাগ ভরো, প্যাক আপ করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে। আর এই প্যাকওয়ালাদের জন্যেই বাংলার বাইরে থেকে কিছু গুজরাটি, কিছু মারোয়ারি, কিছু তোমার দিল্লি, তোমার কিছু অন্যান্য স্টেট, সাউথ ইন্ডিয়া, এইসব জায়গা থেকে সুযোগ সন্ধানী একদল এলো। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কিভাবে দেখছেন মদন মিত্রের এই ইউটার্নকে, এই ক্ষমা প্রার্থনার চিঠিকে? সুজন বাবু কি বলবেন আপনি? দেখুন, মদন মিত্র একটা ক্যারিকেচার ক্যারেক্টার, কালারফুল ক্যারেক্টার, একেবারে যেমন তৃণমূল হয় তেমন সবেতেই আছি। তারপরে সঙ্গে সঙ্গে আবার 180 ডিগ্রি উল্টো হয়ে, এটা মমতাই শিখিয়েছে না। মমতা আজকে যা বলবে কালকে থেকে 180 ডিগ্রি উল্টো কথা বলবে। তৃণমূলের নেতারা তাই 10 কোটি টাকা দিয়ে মন্ত্রিত্ব পায়নি, মন্ত্রিত্ব পেলে 20-50 কোটি টাকা তুলে নিত, সবই বলে দিল। এবং গোটা দলের তৃণমূল ছাত্র পরিষদ থেকে শুরু করে সব টাকার খেলা। কিন্তু সবাই যেটা জানে সেটা স্বীকারোক্তি যেহেতু হয়ে গেল, এবারে যদি দলের ঠিক মতো গুরুত্ব না পায় তাহলে তো পুলিশ পেটাবে। এখন তো তৃণমূল দল চালাচ্ছে পুলিশ পেটাবে। তো এই ভয়ে এবার সুব্রত বক্সিকে চিঠি লিখে জানিয়ে দিল, আমি যা বলেছি আমি সব ক্ষমা চাইছি, হয়ে গেল 7 খুন মাপ। মমতা ব্যানার্জি স্টাইল, বলবো একরকম, করবো আরেক রকম, আবার বলবো আরেক রকম। সবকিছুর মধ্য দিয়ে মোদ্দা কথা তোলাবাজির কারবারটা ঠিক মতো চললেই হবে। এই গোটা তৃণমূলের ওপর নিচ সব তাই। আচ্ছা, এই এতজন সব ব্যাকপ্যাক ইত্যাদি ইত্যাদি আইপ্যাক, তো ভাইপোকে বাদ দিয়ে, ভাইপোকে নেতা বানিয়েছে, সবাইকে বাদ দিয়ে মমতা ব্যানার্জি, আর ব্যানার্জি পরিবারের সম্পত্তির পর সম্পত্তি হয়েছে বেআইনি, মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে গোটা দলটা পশ্চিমবাংলাকে পচিয়ে দিচ্ছে। তৃণমূল দলটাকে পাচাচ্ছে, পশ্চিমবাংলাকে পাচাচ্ছে। বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি বেলেঘাটায় শাসক দলের কোন্দল প্রকাশ্যে। তৃণমূল কর্মীকে বাড়িতে না পেয়ে বৃদ্ধা মা ও ভাইকে চপার দিয়ে কোপানোর অভিযোগ। ঠিক কি ঘটেছে সেখানে আমরা জানার চেষ্টা করবো। আমাদের রিপোর্টার আজিজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আজিজ, কি ঘটেছে? দেখো, বেলেঘাটা 34 নম্বর একেবারে সেখানে রাজু বলে রাজু নস্কর, তার আশ্রিত দুষ্কৃতী সৌরভ দাস, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী অলোক দাস ঘনিষ্ঠ, তাকে দুপুরবেলা তার বাড়িতে যায় এই সৌরভ দাস, এবং সেখানে গিয়ে তাকে না পেয়ে তার মা এবং তার ভাইকে চপার দিয়ে আঘাত করে। ঠিক কি কারণ, দেখো, যেমনটা অভিযোগ উঠে আসছে যে এই রাজু নস্কর বিধায়ক পরেশ পাল পরে প্রমোটিং এর কাজ করে। এই সৌরভ তাদেরকে বিভিন্ন রকম ভাবে হুমকি দিচ্ছিল বাড়ি খালি করার জন্য, কিন্তু তারা বারবার প্রতিবাদ করছিল এবং আজ তাই একেবারে সরাসরি তার বাড়িতে চড়াও হয়ে তাকে না পেয়ে তার বৃদ্ধা মা এবং তার ভাইকে আঘাত করেছে। বেলেঘাটা থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। তুমি আজের সঙ্গে থাকো, অভিযোগকারীর বক্তব্য অর্থাৎ যিনি আক্রান্ত হয়েছেন তার বক্তব্য আমাদের কাছে রয়েছে, শোনাবো আমরা দর্শকদের। সৌরভ যে কিনা অ্যান্টি সোশ্যাল, দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার করে নানা রকমভাবে। আল্লাহ, তোর কি দরকার আছে আমাকে বল। এই বলার সাথে সাথে ও কী করলো, একটা কোমরের পিছন থেকে চাপাট বার করে কোপাতে শুরু করে। তার ফলস্বরূপ আমার হাতে পড়ে, আমার মায়ের কোপ পড়ে, এই আমার হাতে। সমাজ বিরোধী, ও প্রমোটিং করে, নানা রকম টাকা রোজগার করে আর নিজে সাধু সাধার চেষ্টা করে।
কথা বলবো আজিজের সঙ্গে আরো একবার। আজিজ, সরাসরি তো অভিযোগ আনা হচ্ছে, এক্ষেত্রে পুলিশ কি ব্যবস্থা নিল? দেখো, পুলিশ লিখিত অভিযোগ নিয়েছে এবং পুলিশ যেমনটা জানিয়েছে যে তারা যথাযথ ব্যবস্থা নেবে। এবং যেমনটা এই বাপি দাস এবং তার পরিবার যেমনটা অভিযোগ করছে যে এর আতাদেরকে বিভিন্ন রকম ভাবে শাসানি দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং যেমনটা তারা জানাচ্ছে যে যখনই তারা থানায় অভিযোগ করার কথা বলে তখনই কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হয়। দেখা যাক আজিজ, আমাদের নজর থাকবে রাজু নস্কর ও তার অনুগামীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয় কিনা। ধন্যবাদ তোমায়। দক্ষিণ পূর্ব রেলের দাসনগর ও রামরাজাতলা স্টেশনের মাঝে রেলগেট ভেঙে বিপত্তি। কামারডাঙ্গা লেভেল ক্রসিং এর একটি রেলগেট ভেঙে যায়। ট্রেন চলাচল করলেও যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ, আর এর জেরে রাস্তায় তীব্র যানজট। পশ্চিমী ঝঞ্ঝার বিদায়, মেঘ কেটে আকাশও পরিষ্কার। আজ রাত থেকে তাপমাত্রা নামার পূর্বাভাস, ফিরতে চলেছে মৃদু ঠান্ডা। ঠান্ডার অনুভূতি মিলবে শুধু রাতেই এবং এই দফায় ঠান্ডার আয়ু মাত্র 2 দিন, কাল এবং পরশু। তারপর আবার তাপমাত্রা বাড়বে। আগামী 2 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। 2 দিন পর আবার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।